বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিবাব চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। তারপরে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রাক্তন সভাপতি মোহাম্মদ ইসরাফিল আলম। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। বাংলাদেশে এখন এটার প্রচণ্ড রাজনৈতিক অস্থিরতা চলছে এবং এই অস্থিরতার কারণে গোটা দেশেই এক ধরনের অনিশ্চয়তা, উদ্বেগজনক পরিস্থিতি চলছে। পঞ্চম দিনের মতো গতকাল অবরোধ পালিত হয়েছে বিএনপি এবং তার মিত্রদের ডাকে, এবং কালকেও অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি এমন যে বিশ্ব ইজতেমা চলছে, শুরু হয়েছে এবং এই বিশ্ব ইজতেমার মধ্যে এই ধরনের অবরোধ কর্মসূচি চালিয়ে নেবার মতো একটা সাহস বাংলাদেশের কোনো রাজনৈতিক দল করতে পারে, শক্তি করতে পারে, সেটিও কিন্তু একটা ভাবা যায়নি। কিন্তু যে কোনো কারণে সেটি হচ্ছে এবং কি কারণে হচ্ছে সেটি হয়তো আপনারা বিশ্লেষণ করবেন। এবং একদিকে বাণিজ্য মেলাও চলছে, সব মিলিয়ে কিন্তু খুব শিগগিরই যে এর একটা সুরাহা হবে সেরকমটিও মনে হচ্ছে বলে মনে হয় না, এবং বিবদমান রাজনৈতিক দলগুলোর নেতারাও এক্ষেত্রে কোনো বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন না মনে হচ্ছে না অনেকের কাছে। তো এই অবস্থার অবসান কিভাবে হতে পারে? আমি প্রথমে মিস্টার ইসরাফিল আলম, আপনি যদি বলেন। ধন্যবাদ জেলুর ভাই। প্রথমে গভীর শোক প্রকাশ করছি, আপনার ছোট বোন আজকে ইন্তেকাল করেছেন। আমি আমার এলাকার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং বিদায়ী আত্মার শান্তি কামনা করছি। আসলে বাংলাদেশের রাজনীতিটা, এটা আমাদের দুর্ভাগ্যজনক যে আমরা রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক সমঝোতা এবং উন্নয়নের জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা পারস্পরিক সহযোগিতা, আন্ডারস্ট্যান্ডিং, এই বিষয়টা এখন আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। আমি প্রথমেই বলে নিই, এটা আমাদের সত্যি, এটা জাতীয় ভাবে এটা আমাদের সকলের একটা ব্যর্থতা। কিন্তু তারপরে আমাদের দেশ কিন্তু এগিয়ে গেছে। রাজনৈতিক দলগুলো মানসিকভাবে, চিন্তা চেতনার দিক থেকে এগুতে না পারলেও দেশ এবং জাতি কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে। আপনি এই মুহূর্তের কথা যদি বলেন, দেখেন ইউএন পিস কিপিং প্রসেসে বাংলাদেশ গতকালকে খবর পেয়েছেন যে তারা এখন সবচাইতে বেশি কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসাবে তারা প্রশংসা অর্জন করেছে এবং সোশিও ইকোনমিক অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে বাংলাদেশের যে প্যারামিটারগুলো আছে সেদিক থেকে কিন্তু বাংলাদেশের অবস্থা অনেক ভালো কম্পেয়ার টু আদার কান্ট্রি। এরপরে আপনি দেখবেন যে সিপিইউ এর মতো একটা অর্গানাইজেশন, আপনার কমনওয়েলথ পার্লামেন্টারি, আপনার সিপিআই এবং সিপিইউ দুটাতেই বাংলাদেশের মতো একটা দেশ এখন কিন্তু চেয়ার করছে। এটা একটা বিশাল অদ্বিতীয় সংগঠন পার্লামেন্টারিয়ানসদের জন্য। তারপরে আপনি দেখবেন যে ওয়ার ক্রিমিনালদের বিচার বহু দেশই করতে পারেনি, বাংলাদেশ কিন্তু সফলতার সাথে সেই কাজটি করতে সক্ষম হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয়েছে বাংলাদেশ। আমরা একটা বিষয় দেখবেন যে বাংলাদেশ সাম্প্রদায়িক একটা মুসলিম, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হলেও এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু খুব সুন্দর, আমরা যেভাবে হোক এটা আমরা মেনটেন করতে পারছি। এই সব কিছু মিলে আমরা ভালো একটা অবস্থাতে আছি, একটা সেকুলার কান্ট্রি হিসাবে। ডেমোক্রেটিক পার্লামেন্টারি, আমাদের এখানে পার্লামেন্টারি প্রসেস রান করছে, কিন্তু এই বিষয়টাই আমাদেরকে বারবার হোঁচট খাওয়াচ্ছে যে ক্ষমতায় কে ক্ষমতায় যাবে আর কাউকে ক্ষমতার থেকে নামানো হবে। এই প্রচেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে, এই প্রতিযোগিতা রাজনৈতিক দলগুলোর মধ্যে এত বেশি অ্যারোগেন্সি, যে কারণে আমাদের অনেক অর্জন, আমাদের অনেক সুনাম, আমাদের অনেক সফলতা, গৌরব কিন্তু ম্লান হয়ে যাচ্ছে। তবে আমি একটি কথা বলবো যে বর্তমানে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, আমি মনে হয় যে অবরোধ 7 দিন 8 দিন 10 দিন কন্টিনিউয়াস অবরোধ দেওয়ার মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে নাই। এটা বিএনপি নেত্রী বেগম জিয়া এই ধরনের কর্মসূচি দিবেন এমন কোনো ধরনের পূর্বাভাস বা এমন কোনো ধরনের আলাপ আলোচনাও নিজের দলের মধ্যে বা তার জোটের মধ্যে কখনো করেনি।
বা কেউ জানেও না, এটা আকস্মিকভাবে উনি দিয়েছেন। এবং আমার মনে হয় বিশ্বে এই ধরনের কর্মসূচি লাগাতার অবরোধের মতো একটা এক্সট্রিম কর্মসূচি বিশ্বে এটাই প্রথম, যে বিএনপির পক্ষ থেকে বেগম জিয়া ঘোষণা করার পর সারা দেশে এটা চলমান আছে। সরকারি পরিস্থিতি কিভাবে মোকাবেলা করে? তবে এটাও সত্য যে অবরোধ বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু হচ্ছে না। মানুষের স্বাভাবিক জীবন অবশ্যই বিঘ্নিত হচ্ছে, কিন্তু অবরোধ বলতে যেটা বোঝা যায় সেই স্বতঃস্ফূর্ততা দলের নেতাকর্মীদের মধ্যে বা মানুষের মধ্যে সেটা কিন্তু নাই। সরকারের পক্ষ থেকে সরকার এখন বিষয়টা এটা যে সরকার তো অবশ্যই জনগণের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, তাদের চলাফেরার স্বাধীনতা, তাদের স্বাভাবিক জীবনযাত্রার সুযোগ সুবিধা করে দেওয়া সরকারের দায়িত্ব। সরকার এখন তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের সহযোগিতায় এটা মোকাবেলা করার চেষ্টা করছে। কিন্তু একটি বিষয় যে সরকার যদি সরাসরি এই প্রোগ্রামের বিরুদ্ধে যদি লিগ্যাল অ্যাকশানে যায়, যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরাসরি এটা প্রতিরোধের জন্য নির্দেশ দেয়, তাহলে কিন্তু একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হবে। সেটা গণতন্ত্রের জন্য, অর্থনীতির জন্য, আমাদের দেশের মান সম্মানের জন্য, কারোর জন্য কিন্তু সহায়ক হবে না। এই জন্য যেটা আমি বারবার একটা কথা বলেছি, এটা আর কত হাউ লং ডেজ। আমাদের অবশ্যই রাজনীতিবিদদের মধ্যে দায়িত্বশীল একটা আচরণ, দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে। আমি এই জন্য একটি বিষয়ে অনুরোধ জানাবো যে দেশটা আমাদের সবার, আওয়ামী লীগের না, বিএনপির না, জাতীয় পার্টি না, কোনো রাজনৈতিক দলের না, এই দেশটা এই দেশের মানুষের। অতএব 30 লাখ মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে যে স্বাধীন করেছে, এই দেশের উন্নয়নের জন্য, শান্তির জন্য, এই দেশের সুনামির জন্য আমাদের সবাইকে শর্তহীনভাবে আলোচনা করা দরকার, চেষ্টা করা দরকার এবং কাজ করা দরকার। আসবো আপনার কাছে অ্যাডভোকেট তৈমুর আলম। জি জিল্লু ভাই, আমিও সমবেদনা জানাই যে অল্প বয়সে আপনার বোন মৃত্যুবরণ করেছে, এবং আমি জানি যে আপনার ছোট বোন, এবং পাশাপাশি আপনার প্রতি একটা শ্রদ্ধাবোধ জাগে যে এই মৃত্যুর অবস্থা, তার বোনকে মাটি দিয়েও আপনি আজকে এই টকশোতে আপনি তৃতীয় মাত্রায় উপস্থিত হয়েছেন। এখন তো দেশে রাজনীতি নাই, টকশোয়ের মাধ্যমে জনগণের কাছে যতটুকু কথা বলা যায়, কারণ রাজনীতি করার যে মাঠে ময়দানে যে রাজনীতি করার প্রক্রিয়া, এটা তো সরকার আমাদের বন্ধ করে দিয়েছেন। যাক, ইসরাফিল ভাই প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধাবোধ আছে, তার শ্রদ্ধা জানিয়ে আমি বলছি যে তিনি যে উন্নয়নে ফিরিস্তি দিলেন, যে দেশে অনেক কিছু, কিন্তু পাশাপাশি এই দেশের মানুষ কিন্তু অনেক দুর্ভোগ ভোগ করতেছে। যেমন এই দেশের দুর্নীতির হার কিন্তু কমে নাই, বেড়েই চলেছে, এবং দুর্নীতির দুদক যেই দুর্নীতি দমন কমিশন, সেটাও কিন্তু এখন দুর্নীতিতে আক্রান্ত। কেমন? সেটা হলো যে যদি সরকার দলীয় কোনো নেতা, এমপি, মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে, সেই অভিযোগটা সে খণ্ডন করে তাকে হোয়াইট ওয়াশ করে তাকে ভালো করা একটা সার্টিফিকেট দিয়ে দেন। যাক, আমি ওই কথায় না গিয়ে মূল কথায় আসতেছি যে সরকার যা বলেন বা ইসরাফিল ভাই যে কথাটা বলতেছেন যে এই দেশের একদম সব কিছুই আছে, কিন্তু এখানে স্বাধীনতার যে চেতনা, যে জন্য দেশটা স্বাধীন হলো, মানুষ যুদ্ধ করলো, দেশবাসী যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, সেই স্বাধীনতার চেতনার যে মূল স্তম্ভ গণতন্ত্র, দেশ এখন কোনো গণতন্ত্র নাই। গণতন্ত্র নাই এর প্রমাণ যে গত 5ই জানুয়ারিতে যেটা ঘটলো, এটা 5ই জানুয়ারি 14-র কথা বলতেছি না, 5ই জানুয়ারি 15-র কথা বলতেছি। যে আজকে অবরোধ কেন, ইসরাফিল ভাই প্রশ্নটা করছেন, এবং উনি বলেছেন যে কোনো আভাস দেওয়া হয়, হঠাৎ করে একটা ঘোষণা আভাস দেওয়া হয়। দিস ইজ কারেক্ট, আভাস দেওয়া ছিল না এবং আমরাও জানতাম না। কিন্তু এই অবরোধের আমরা জানতাম যে দেশনেত্রী খালেদা জিয়া 20 দলের সাথে আলোচনা করে 20 দলের পক্ষ থেকে একটা সমাবেশ তিনি ডেকেছেন, এবং এই সমাবেশ করার জন্য তিনি অনুমতি চেয়েছেন। তিনি এর আগেও সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আমরা অনুমতি চাইছি, এবং সভা সমাবেশ করার অধিকার একটা রাজনৈতিক দলের এবং যে কোনো ব্যক্তির, এই অধিকারটা সাংবিধানিকভাবে এটা তার জন্য এটা সাংবিধানিকভাবে তার নিশ্চিত করা হয়েছে, সেটা পারবে। কিন্তু সেই অনুমতিটা তো দেওয়াই হলো না, বরঞ্চ তাকে ঘর হতে বেরোতে দিল না। তার আপনারা দেখছেন
যে আপনাদের মিডিয়াতে দেখানো হয়েছে যে তাকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এদিক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে তিনি ইচ্ছা করলে তাকে অবরুদ্ধ করা হয় নাই, তিনি যে কোনো জায়গায় যেতে পারেন। কোন কোন মন্ত্রী বলছেন যে তার বাড়িঘর মেরামত করার প্রয়োজনে এই জন্য তিনি ইট বালু আনছেন। কিন্তু মিডিয়া যখন ইট বালু ট্রাকের সাক্ষাৎকার নিছে তখন তারা বলছে যে আমাদের পুলিশ নিয়ে আসছে এখানে। তারপরে যখন তিনি বেরোতে চেয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া, তিনি জনসমাবেশে যাবেন, সেখানে তাকে মরিচের গুঁড়া দিয়ে তাকে স্প্রে করা হয়েছে। তিনি একজন সিনিয়র নেত্রী, তার বয়স সম্বন্ধে আপনাদের জ্ঞান আছে। সেই অবস্থায় এই অবরোধ কর্মসূচি দেওয়া ছাড়া বিএনপির হাতে আর কি থাকতে পারে? আপনারা তো বিএনপিকে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছেন। একদিকে বলছেন যে বিএনপি মুরুদ নাই, বিএনপি মাঠে নামতে পারে না। বিএনপি মাঠে নামলে বিএনপির মহাসচিব জাতীয়ভাবে প্রতিষ্ঠিত যে সাংবাদিকদের ফোরাম, যে প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবে তিনি বক্তব্য রাখতে গেছেন। সে থেকে তিনি সেখানে আশ্রয় চাইছেন যখন তিনি তার নিরাপদ মনে করেন নাই। তারপরে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং তিনি আসতে বাধ্য হয়েছেন এবং তাকে রাস্তায় বের হওয়া মাত্র তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন যে বিএনপির কোনো নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারে না। আপনি এই যে ওনারা বলছেন, এ কারণেই কি আপনারা এই ধরনের কর্মসূচি দিলেন? কি কর্মসূচিটা আমি আপনার বলি জি, যে আমাদের হচ্ছে যে এই ধরনের কর্মসূচি তো আপনারা 1 বছর আগে পালন করেছেন, একটা অনেক লম্বা সময় নিয়ে। আমার কথাটা শেষ করতে দেন। যে আমরা কিন্তু এই অবরোধটা কেন সেটা আমি ব্যাখ্যা দিলাম। যে অবরোধ তো আমাদের, আমি তার সাথে একমত, অবরোধের কোনো আভাস আমাদের ছিল না। আমি একটা জেলার প্রেসিডেন্ট, আমিও জানতাম না। কিন্তু অবরোধ দেওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আপনি তো আমাকে অবরোধ করে রাখছেন, এখানে আমাকে কাউন্টার অবরোধ দেওয়া ছাড়া তো রাস্তা নাই। এখন আমি একটা কথা বলি, আমি নিজেকে নিয়ে যেটা বিশ্লেষণ করি, যে আপনারা আমাকে সবাই চেনেন, আমি দীর্ঘদিন যাবৎ আমার যে পেশাই থাকুক, যেখানে যে অবস্থায় ছিলাম, কিন্তু পাশাপাশি কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী এবং গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী। আমি এখন চিন্তা করি যে আমি তো রাস্তায় বেরোতে পারি না। রাস্তায় বেরোলেই মিছিল করা আমার অধিকার, করলে পুলিশ আমাকে পিটায়, একাধিক মামলা দেয়। মামলা দিলে তারপরে রিমান্ড, তারপর রিমান্ড তো আসি। একটা কেস অ্যারেস্ট হলে 5টা কেসে আপনার শোন অ্যারেস্ট করে। হাইকোর্ট এন্টিসিপিটি বেল দিল, লোয়ার কোর্ট সেখানে তাকে হাজতে দিয়ে দেয়। এটা আমরা কোনো সময় একজন আমি রাষ্ট্রপক্ষেরও বড় আইনজীবী বড় পদে ছিলাম, এমন সাধারণভাবে আমি একজন আইনজীবী। আমার আইনগত পেশা এবং বিভিন্ন পর্যালোচনা মিলে আমি কোথাও আগে রেকর্ড ছিল না যে হাইকোর্ট এন্টিসিপিটি বেল দেওয়ার পর লোয়ার কোর্ট তাকে দেওয়া রিমান্ড দেওয়া দেয়, এবং রিমান্ডে নেওয়ার পর কি হয় এটা আপনারা বুঝেন। এই অবস্থা যদি থাকতে হয় তবে তো যারা গণতান্ত্রিক আন্দোলনের প্রক্রিয়াতে বিশ্বাসী তাদের তো ঘরে চলে যেতে হবে। এবং এই শূন্য স্থান পূরণ করবে কারা? যারা এটাকে ফেস করতে পারবে। এটাকে ফেস করতে পারবে তারাই তো করবে। তাই এখন আমি মনে করি যে আজকে দেশে যে অবস্থা চলে আসছে, এই জন্য সম্পূর্ণভাবে দায়ী হলো সরকার। সরকারকে আরো সহনশীল হওয়া উচিত। আমি 1 মিনিটের কথাটা ব্যাখ্যা দেব। মানে কিন্তু সেই সঙ্গে আপনি 1 মিনিটের মধ্যে একটু যদি বলেন যে সমাধানের কোনো পথ আমরা দেখছি না। যে এখন আসেন 5ই জানুয়ারি 2014, সেই সময় যখন নির্বাচনটা হয় তখন মাননীয় প্রধানমন্ত্রী কমিটমেন্টটা কি ছিল? তিনি বলছেন এটা আমাদের একটা নিয়ম রক্ষার নির্বাচন। আপনার প্রশ্নের জবাবে আমি কথাটা বলছি যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, এটা সংবিধানকে রক্ষার নির্বাচন। তখনও আমরা বলছিলাম যে সংবিধান তো একটা সেটেলড ইস্যু ছিল, যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হবে। কিন্তু সেটা তো আপনারা জোর করে আপনাদের গায়ের জোরে, যেহেতু আপনার মেজরিটি আছেন, সেখানে গায়ের জোরে আপনারা এইটা পরিবর্তন করে আপনারা এই একদলীয়ভাবে নির্বাচনটা করছেন, যেটা যখন বাকশালের মতো একটা একদলীয় সরকার ব্যবস্থা কায়েম করছেন। এইটা তখন আপনারা বলছেন যে এটা নিয়ম রক্ষা নির্বাচন, আলাপ আলোচনার মাধ্যমে এটা আপনারা একটা নিষ্পত্তি করবেন। তো 1 বছর তো সময় পার করলেন, কিন্তু তো আপনার এই সরকার তো কোনো কিছু করলো না। এই অবস্থায় রাজনৈতিক দল হিসাবে, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে যেখানে গণতন্ত্র নাই, সেখানে তো বিএনপিকে আন্দোলনে যাওয়া ছাড়া অন্য কোনো সমঝোতার কোনো সুযোগ আর নেই। সমঝোতা আছে। সরকার যদি পূর্ব অবস্থা ফিরে যায়, ওই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ওদের নির্বাচন দেয়,
তবে এটি সমঝোতা। আমরা তো আর বিনা নির্বাচনে প্রধানমন্ত্রী হইতে চাই না, বিনা নির্বাচনে এমপি মন্ত্রী আমরা হইতে চাই। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, দুজন রাজনীতিকের বক্তব্য শুনলাম, তো একটা নিউট্রাল অবস্থান থেকে আপনি পুরো পরিস্থিতিটা কেমন দেখছেন? ধন্যবাদ চিল্লু, খুব ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমাদের আলোচনা শুরু করছি। আমি প্রথমেই আমাদের জানিপপের সকল পর্যবেক্ষকের পক্ষ থেকে আপনার এবং আপনার পরিবারের প্রতি সমবেদনা যাচ্ছি আপনার ধন্যবাদ বোনের এই মহাপ্রয়াণে। আজকে আসলেই আমরা খুব একটা অস্থির এবং অরাজক সময় পার করছি। এই ধরনের পরিস্থিতিতে পুরো জাতি এক ধরনের জিম্মি দশায় পড়ে গেছে। আপনার অবরোধের যে ঘোষণাটি, বিশেষ করে তা নির্দিষ্ট সময় সীমা না রেখে আপনার লাগাতার ভাবে কায়েম করবার যে ব্যবস্থাটি, সেটি তাত্ত্বিক বিবেচনায় কিন্তু 2019 পর্যন্ত ব্যপ্ত। তো ফলে এই যে পুরো 4 বছর প্রায় সময় ধরে এরকমের একটা পরিস্থিতির মধ্য দিয়ে দিনাতিপাত করতে হবে, সেটা চিন্তা করেই অনেকে মাথায় হাত দিয়ে বসছেন, বিশেষ করে যারা বিনিয়োগকারী, যারা কর্মসংস্থানের ব্যবস্থা করেন তারা, এবং সেই সঙ্গে দিন আনতে পান্তা ফুরোয় এই সমাজের এই বর্গের মানুষ, সবার জন্যই কিন্তু এটা একটা বড় করাল ভ্রুকুটির মতো বিষয়। তো ফলে একটা প্রবল মানসিক এবং সেই সঙ্গে আপনার মনোদৈহিক যেটাকে বলি আমরা চাপের মধ্যে আমরা পড়ে গেছি। এর সলিউশন যদি আমরা খুঁজতে চাই, তাহলে এর দৃষ্টান্ত আমাদের এই দক্ষিণ এশীয় উপমহাদেশে মহাত্মা গান্ধী স্থাপন করেছেন। তিনি সত্যাগ্রহের নিদর্শন রেখে গেছেন, অহিংস অসহযোগ আন্দোলনের দৃষ্টান্ত রেখে গেছেন, এবং তার পদাঙ্ক অনুসরণ করে ম্যান্ডেলা, তিনি দীর্ঘদিন কারাবরণ করেছেন, 26 বছর। এই যে দৃষ্টান্তগুলো, সেগুলো কেন যে আমাদের রাজনৈতিক অঙ্গনে যারা সক্রিয় নেতৃত্ব দানের ক্ষেত্রে তারা অনুধাবন এবং অনুসরণ করতে পারছেন না, সেটাই আমাদের ভাবিয়ে তুলছে। কারণ মহাত্মা গান্ধী যদি এই 100 বছর আগে এই প্র্যাকটিসটা আপনার করতে পারেন, তাহলে এই আধুনিক এই মিডিয়ার যুগে আমরা কেন পারবো না? পৃথিবীটা তো আজকে অনেক ছোট হয়ে গেছে। একটা ঝঞ্ঝা, একটা সমস্যা যদি পৃথিবীর এক প্রান্তে দেখা দেয়, তার প্রভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এবং আমরা কোনো অবস্থায় কিন্তু দায়িত্বহীন কাজ করতে পারি না নিজের প্রতি, নিজের দেশের প্রতি, এবং সেই সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের প্রতি। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। কোনো অবস্থায় আত্মহনন এবং আত্মঘাতী হওয়ার পথ যারা অনুসরণ করতে চাচ্ছেন, তাদেরকে আপনার যেটাকে বলে ফ্রি চেক বা ফ্রি হ্যান্ডেল দেওয়ার কোনো সুযোগ নেই। তো ফলে এই বিষয়টি আমাদের ভাবিয়ে তুলছে, এবং আমরা মনে করি একমাত্র অহিংস এবং আপনার সত্যাগ্রহের পথ ছাড়া এই ধরনের আন্দোলন পরিচালনা করার কোনো মোরাল বেসিস নেই। কে শুরু করবেন? আমার মনে হয় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার আরেকবার বলেন। আপনি শুনলেন একটা বক্তব্য মাঝামাঝি অবস্থান থেকে, এবং এর মধ্যেই আমরা যেটি শুনছি যে অবরোধ চলছে, হরতাল ঘোষণার চিন্তা ভাবনা করছে বিএনপি এবং তার মিত্ররা। আমি যে প্রশ্নটা করতে চাই, যে বছরখানেক আগেও আপনারা কয়েক মাস জুড়ে এই কাজগুলো করেছেন, এবং এক ধরনের আন্দোলন বলি বা সহিংস আন্দোলন যাই বলি না কেন করেছেন, কিন্তু ফলাফল নেট রেজাল্ট আপনারা কি পেয়েছেন, দেশ কি পেল, সেটির প্রশ্নে আমি উত্তরে পরে যাব। এবং আবার সেই একইভাবে যদি হয়, এবং সরকারের যে অবস্থান, সেখান থেকে সরকার খুব একটা নড়বে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে না। বিএনপি এবং আপনারা কতদিন এতে করে সাস্টেইন করতে পারবেন, সেটিও প্রশ্ন আছে। কারণ আপনারা হঠাৎ করেই পুরো আন্দোলনটা বা সহিংসতা যাই বলি না কেন, যেভাবেই বলি না কেন, সেটিকে হঠাৎ করেই 5ই জানুয়ারি গত বছরের স্থগিত করে দিয়েছেন পুরো আন্দোলনটাকে। হঠাৎ করে আপনাদের নেতাকর্মীরাও অনেকে হতাশ হয়েছিল তাতে করে। কিন্তু এখন আপনারা আসলে কতদিন করতে পারবেন, করে কি ফল বের করে আনবেন, এবং তাতে দেশ বা জাতির কি কল্যাণ হবে?
আপনাকে আগেও বলছি, এখনো কথাটা বলতে চাই যে বিএনপি ইতিহাস, যে দীর্ঘদিনের যে ইতিহাস, সেখানে আপনারা দেখবেন যে বিএনপি সবসময় নর্মাল ডেমোক্রেটিক প্র্যাকটিসে বিশ্বাসী। একটা গণতান্ত্রিক অবস্থায় রাজনীতি করার জন্যই তারা জীবনভর যতদিন বিএনপি প্রতিষ্ঠা লাভ করছে, সে প্রতিষ্ঠা থেকে 1980 থেকে যখন বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে তখন তারা এই আন্দোলন সংগ্রাম করছে। বিএনপিরও কিন্তু ওই একটা দীর্ঘদিনের এই যে গণতান্ত্রিক আন্দোলনের, দেশনেত্রী খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলনের কিন্তু একটা রেকর্ড, একটা ঐতিহ্য আছে। এখন আপনি যদি সরকার হয়ে তাকে গণতান্ত্রিক আন্দোলনটা না করতে দেন, এবং এখানে তো শুধু বিএনপি না, 20 দলও আছে, তাদেরকেও যদি আপনি গণতান্ত্রিক আন্দোলন করতে না দেন, কথাই বলতে না দেন, আপনি কি মনে করতে পারেন এটা কি কোনো নর্মাল যে দেশে গণতন্ত্র বিন্দু মাত্র আছে সেই দেশের একটা পার্টি অফিসে তালা বদ্ধ করে দেওয়া হবে? একটা চেয়ারপারসন সেই দলের যিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, এই দেশের জনগণই তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, তাকে তালাবদ্ধ করে দেওয়া হবে এবং তার চোখে মুখে পেপার স্প্রে করে দেওয়া, এটা কি কম সহিংসতা আপনি মনে করেন? এবং যে রিজভী আহমেদ আপনি যে আছে তার পরিস্থিতিটা আপনি দেখেন, তাকে জোর করে ধরে নিয়ে গেল, যে তাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো এবং পুলিশের এটা দায়িত্ব হলো যে কোনো লোক যদি অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা। এটা কি আজ পর্যন্ত দেখছেন যে কত লোকই তো অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছে, কত লোকই তো পঙ্গু হয়ে রাস্তায় পড়ে থাকে, পুলিশকে আজ পর্যন্ত একটা লোককে হাসপাতাল ভর্তি করছে? বাট অ্যাডভোকেট খন্দকার, এই যে দূতাবাস, বিচারপতিদের বাসায় হামলা, ককটেল বিস্ফোরণ, সব মিলিয়ে রাজনৈতিক কর্মসূচি আর সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে বিভাজন রেখা কিছু আমরা কিন্তু এই যে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনীতি যারা করতে চান তাদের, এটা আমাদের যে মুখপত্র আছে দলের পক্ষ থেকে, যে মুখপত্র বারবার তিনি তার বক্তব্য বলছেন এবং দেশনেত্রী খালেদা জিয়াও বলছেন এবং আমরাও আমাদের বক্তব্য বলি যে আমরা চাই যে গণতান্ত্রিক যেটুক অধিকার আমাদের দেওয়া আছে, সংবিধান আমাদের যেটুক দেওয়া বলছে সেটুকের মধ্যে কিন্তু আমরা সীমাবদ্ধ থাকতে চাই। কিন্তু এখানে পরিস্থিতি পরিবেশ তো ঘোলাটে করতেছে সরকারই তো নির্যাতনের পরিমাণটা বৃদ্ধি করে দিয়ে মানুষকে উল্টা পথে যাওয়ার জন্য প্রবুদ্ধ করতেছে। সরকারের পক্ষে থেকে তো নানাবিধ প্রচারণা করতেছে। আপনি এই জিনিসটাও আপনি দেখেন যে একটা মন্ত্রী যখন সে রাষ্ট্রীয় ফ্ল্যাগটা ব্যবহার করে তখন সে কিন্তু একটা ওথ নেয়, একটা শপথ নেয়। সেই শপথ নিয়ে এই শপথ যারা নিছেন তারা কি এই কথাটা বলতে পারেন যে এই তাকে অবরুদ্ধ করা হয় নাই, তার ইট বালু আনা হয়েছে তাকে দেওয়ার জন্য, তার বাড়ি ঠিক করার জন্য, তার আটকায় রাখা হয়েছে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য? এইসব কথাও কিন্তু এই জাতির, এবং এটার থেকে আমাদের ভবিষ্যৎ বংশধর কি শিখতেছে যে যারা রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, যাদেরকে এই জাতি রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যারা নিজেকে চেয়ারে বসছেন, সেই তাদের মুখ দিয়ে যদি এই ধরনের কথা প্রকাশ পায়, পাশাপাশি টিভিতে দেখা যাচ্ছে অন্য সিন, অন্যরকম বিষয়, তো সেটা প্রত্যেকটা মানুষের তো বিবেক আছে, বিবেক ছাড়া তো এই দেশের মানুষ কেউ নাই। এবং সারা বিশ্ব আমাদের দেশের সম্পর্কে, আমাদের সরকার সম্পর্কে মানুষের ধারণাটা কোথায় থাকে? আপনি একটা জিনিস দেখতেছেন যে এই সহিংস হচ্ছে এবং রাষ্ট্রপক্ষ থেকে যে সহিংসতাটা করা হচ্ছে সেটাও আপনি বিবেচনায় নেন। থামাইতে হলে দুটো পক্ষকে থামান। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের দেশে যতক্ষণ না পর্যন্ত এই সুষ্ঠু পরিবেশে প্রতিপক্ষকে তার রাজনীতিকে করার সুযোগ দেওয়া না হবে, সে কিন্তু তখন প্রাকৃতিক নিয়মে সে কিন্তু অসুস্থ হয়ে, ওই যে নর্মাল পজিশন থাকে, নর্মালসি যেটা নর্মাল ভাবে যদি আপনি না দেন, একটা নর্মাল ডেলিভারি যদি না হন, এটাকে সিজারিয়ান ডেলিভারি করতে হয়। এবং আপনার যদি সরকার হিসাবে প্রথম দায়িত্ব আপনার যে গণতন্ত্রকে এখানে রক্ষা করা, আপনি নিজ হাতে যদি গণতন্ত্রকে কবর দেন, তো যারা গণতন্ত্রী মুক্তিকামী মানুষ তারা তো এখানে বসে থাকবে না। ইসরাফিল আলম, আপনি শুনলেন দুজনের বক্তব্য এবং মানুষের এটি সাধারণ শান্তিপ্রিয় নাগরিকদের আকাঙ্ক্ষা যে দেশে একটি নির্বাচিত সরকার থাকবে, প্রকৃত নির্বাচিত সরকার, অপ্রকৃত নয়।
এবং সেটি আবার শুধু নির্বাচিত হলেই হবে না, তার ক্রিয়াকর্ম হতে হবে গণতান্ত্রিক। অন্যদিকে বিরোধী দল নাশকতার কৌশল বাদ দিয়ে তারা আন্দোলন নিশ্চয়ই গড়ে তোলবার যৌক্তিক কারণ থাকলে করবেন এবং সেই গণ আন্দোলন গড়ে তোলবার একটা শক্তি অর্জন করবে। তো এই যে শান্তিপ্রিয় নাগরিকদের আকাঙ্ক্ষা, সেটি তো আসলে কোনো বাস্তবতা পাচ্ছে না, বরং মানুষ ক্রমশ হতাশ হয়ে পড়ছে। তো সেটি আপনারা আসলে কতটা বিবেচনায় নিচ্ছেন? আমি প্রথমে একটু বলি যে আসলে গণবিচ্ছিন্ন এবং জনসমর্থনহীন রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতারা যখন হতাশাগ্রস্ত হয়ে যায়, সামনে যখন স্বাভাবিক পথে, শান্তিপূর্ণ পথে, গঠনমূলক পথে এগোবার কোনো ধরনের সম্ভাবনা বা সুযোগ থাকে না, তখন ওই সব রাজনৈতিক দলরা কিন্তু সন্ত্রাসের আশ্রয় নেয়, ভীতি এবং আতঙ্ক সৃষ্টির পথ অবলম্বন করে, মিথ্যাচার, ষড়যন্ত্র এবং বিভ্রান্তি ছড়িয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করে তাদের রাজনৈতিক অবস্থা ধরে রাখার একটা অপচেষ্টা চালায়। এখন বিএনপি কিন্তু ঠিক সেই কাজটা করছে। কারণ বিএনপি নির্বাচন নিয়ে আর যে দলই সমালোচনা করুক, বিএনপি আর জাতীয় পার্টি এই দুইটি দল যখন নির্বাচন নিয়ে কথা বলে, তখন আমি এটা মানতে পারি, এটা আমার কাছে ভালো লাগে না। কারণ জিয়াউর রহমান হানা ভোট করে একটা নির্বাচনের নামে প্রহসন সৃষ্টি করে বাংলাদেশের প্রথম নির্বাচনকে একটা ছেলে খেলা, একটা তমাশার বিষয়ে পরিণত করেছিলেন। সেই যখন মানুষের অন্য নির্বাচন নিয়ে কথা বলে, তখন কিন্তু মানুষের কাছে এটা হাস্যকর মনে হয়। ৭৯ নির্বাচন একটা সাজানো পূর্ব নির্ধারিত ফলাফলের নির্বাচন। ঠিক একই পদাঙ্ক অনুসরণ করে এরশাদ সাহেব হানা এবং 86-এর নির্বাচন, 88-এর নির্বাচন এগুলো করেছেন। তো তারা যখন ভোট নিয়ে প্রশ্ন করে, তখন আমি তাদেরকে বলবো নিজেদের চেহারাটা একটু আয়নায় দেখেন। জিয়াউর রহমান কার কথায়, কার সাথে আলোচনা করে, কেন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল? একটা চাকরিজীবী মানুষ। কোন রাজনৈতিক দল তাকে বলেছিল, কোন জনগণ বলেছিল তুমি রাষ্ট্র ক্ষমতা দখল করো? উনি অস্ত্রের শক্তিতে বন্দুকের নল দিয়ে ক্ষমতা গ্রহণ করে হানা ভোট দিয়ে 102% ভোট কাস্টিং করালো। তারপরে বলে 99% কাস্ট হয়েছে। হয়ে বললো যে মানুষ বলে হাতে ভোট দিয়েছে, তার মানে আমি ক্ষমতায় থাকবো। এই যে সব মানে নির্বাচন নামে যে এই সমস্ত আজে বাজে কাজ, গণতন্ত্র ধ্বংস, রাজনীতির প্রক্রিয়া ধ্বংস করে যারা আজকে এখনো রাজনীতি করে, তারা যখন 5ই জানুয়ারি নির্বাচন বয়কট করে সেই নির্বাচনকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে, তখন কিন্তু এটা গ্রহণযোগ্য হয় না। আমি তাদেরকে বলবো যে আপনারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে হানা ভোট, ৭৯ ভোট দিয়ে ধ্বংস করেছিলেন। নিজের জাতির কাছে ক্ষমা চান যে আমরা ভুল করেছিলাম, এই ধরনের নির্বাচন ভবিষ্যতে আর কখনো যেন না হয়, সেই জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করি। আর একটা ব্যাপারে তাদের ক্ষমা চাইতে হবে যে ওনারা কেন নির্বাচন বয়কট করলেন। নির্বাচন তো আওয়ামী লীগ করে, নির্বাচন করেছে ইলেকশন কমিশন। আইনের ভাষায় কথা বলতে হবে, সংবিধানের ভাষায় কথা বলবে। আমি দেশ মানব, দেশের রাষ্ট্র মানব, সংবিধান মানব, কিন্তু দেশের নিয়ম নীতি আইন কানুন মেনে কথা বলবো না। আমি ওই যে গ্রামের অজ্ঞ মানুষের মতো কথা বলবো, তাহলে হবে না। আমার ইয়েটা কি, আমার হচ্ছে একাডেমিক ইয়েটা কি, যে ইলেকশন করেছে ইলেকশন কমিশন। আমাদের ইলেকশন ল, ইন অ্যাকর্ডিংস উইথ ইলেকশন ল ইলেকশন হয়েছে। সে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, তার শরিক দলরা অংশগ্রহণ করেনি। এর দায়িত্ব আমি কেন গ্রহণ করব? এর দায়িত্ব ইলেকশন কমিশন কেন গ্রহণ করবে? এর দায়িত্ব তাদেরকে গ্রহণ করতে হবে। জাতি কেন আজকে কষ্ট করবে তাদের ভুলের জন্য, খেসারত দিবে? তারা কেন ভোট করেনি, তারা জবাব দিক। কারণ ইলেকশন, আওয়ামী লীগ তো ইলেকশন করেছে 23টি বছর। আওয়ামী লীগের রাজনৈতিক জীবন থেকে 23টি বছর কেড়ে নেওয়া হয়েছে এই সমস্ত ছেলে খেলা নির্বাচনের মাধ্যমে। 23টি বছর কেড়ে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ তো নির্বাচন অংশগ্রহণ করেছে, জিয়াউর রহমানের অধীন, উনি রাষ্ট্রপতি, উনি সেনাপ্রধান, উনি সব। আওয়ামী লীগ তো বয়কট করেনি, আওয়ামী লীগ তো নির্বাচন অংশগ্রহণ করেছে। এরশাদ সাহেবও তাই ছিলেন, আওয়ামী লীগ তো নির্বাচন বয়কট করেনি। আওয়ামী লীগ তো নির্বাচন অংশগ্রহণ করেছে, ভোট করেছে, রিগিং হয়েছে, ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, আবার বিরোধী দলের থেকে জনমত গঠন করেছে। জনগণের কাছে একটু শেষ করে জিলুর ভাই, 1988 সালে করেছে, 1988 সালে একটা নির্বাচন বয়কট করেছে সব মিলে, কোন রাজনৈতিক দল সেখানে যায়নি। বলছে আমি নির্বাচনে যাব না, তারপরে গেছে। না একটু বলি, 96 সালে করেছে। আমি বলি আমরা তো নির্বাচনে না যাওয়ার কথা বলে আবার নির্বাচনে গেছে। তৈমুর ভাই আমি কথা বলি না আপনার সময়, আমি বলি তখন তো আওয়ামী লীগ ওই বিদেশিদের কাছে ধর্ণা দেয়নি। বিদেশি শক্তি ওই কংগ্রেসম্যানদের সই জাল করে স্টেটমেন্ট তৈরি করে রাজনীতিতে একটা প্রভাব সৃষ্টির চেষ্টা করেনি। ওই প্রতিবেশী দেশের রাজনৈতিক দলের প্রধান ফোন করেছে এই ধরনের মিথ্যা খবর প্রচার করে বাংলাদেশের রাজনীতিতে আনুকূল্য নেওয়ার চেষ্টা করেনি। তারা জনগণের কাছে গেছে, গঠনতান্ত্রিক আন্দোলন করেছে, সাংবিধানিক আন্দোলন সংগ্রাম করেছে, জনমত গঠন করেছে, করে আবার নির্বাচন করে ফেল করেছে, আবার নির্বাচন করেছে, করে ক্ষমতায় এসেছে।
আমরা তো এইসব কাজ করি। আজকে রাজনীতির নামে, আন্দোলনের নামে আপনারা কি করছেন? আন্দোলনের নামে দেখেন আপনারা এই যে বললেন যে পেপারস কি গুড়ামরিচ দিয়ে গুড়া কখনো খালেদা জিয়াকে দেওয়া হয়নি, এই কথাটা বলা মোটেও ঠিক না। যেটা করেছে টিয়ার গ্যাস আপনারাও মেরেছেন, আন্দোলন নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও করেছে। এখন আমি যেটা বলবো যে আপনি বিচারপতির বাড়িতে আপনি আগুন লাগাবেন, বিচারপতি কেন তাদের বিরুদ্ধে রায় দিবে? আপনি ম্যাজিস্ট্রেটের বাড়িতে ককটেল ফাটাবেন, কেন ম্যাজিস্ট্রেট তাদেরকে মোবাইল কোর্ট করে সাজা দিবে? আপনি দূতাবাসীদের বাড়িতে বোমা মারবেন, দূতাবাসরা যেন তাদের পক্ষে কথা বলে। আজকে আপনি দেখেন এই যে চোরাগুপ্তা হামলা, এখানে সেখানে চোরাগুপ্তা হামলা করবেন, বাসে আগুন লাগাবেন, মানুষ মারবেন। বাচ্চা স্কুলে যাচ্ছে, শিক্ষাবর্ষের প্রথম একটা শিশু বাচ্চা 8 বছর বয়সের, রাস্তার মধ্যে তাকে ককটেল মারা হলো। সে বাচ্চা স্কুল ব্যাগ ট্যাগ ফেলে দিয়ে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একটা স্কুল টিচার, সে স্কুলে যাচ্ছে, তাকে আপনি বোমা মেরে তাকে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করে তাকে আপনি খুন করে ফেললেন। মানুষ হাসপাতালে যেতে পারছে না, মানুষ ভাই মারা গেছে কবর দিবে, তার সমাধি করবে, সেই উত্তরবঙ্গে যোগাযোগ ব্যবস্থা খারাপ, সে ভয়ে যেতে পারছে না, সে আর্তনাদ করছে। এগুলো কি? এটা তো রাজনীতি না। রাজনীতি করে আপনারা মানুষের জীবনে দুর্ভোগ সৃষ্টি করবেন, আর মানুষ কি আপনাদেরকে ভোট দেবে? মানুষ আপনাদের সমর্থন করবে? মানুষ আপনাদের সাপোর্ট করবেন? এটা মোটেও হতে পারে না, কখনো হবে না। বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা এখন কিন্তু অনেক উন্নত হচ্ছে, এখন পজিটিভ রাজনীতিতে আসতে হবে। আর একটা কথা আমি বলবো আপনাদেরকে, দেখেন যে সন্ত্রাসী কার্যকলাপ যেটা করা হচ্ছে রাজনীতির নামে, এটা অ্যাবসলিউট, এটা ক্রিমিনাল অফেন্স। এই ক্রিমিনাল অফেন্স করে আর যাই হোক দেশে আপনারা গণতন্ত্র আনতে পারবেন না, ক্ষমতা যাওয়া তো বহু দূরের কথা। আজকে যেগুলো কার্যকলাপ চলছে জিল্লুর ভাই, আমি একটা বলবো যে একেবারে মানে একটা সিরিয়াস ক্রাইম এগেনস্ট হচ্ছে আপনার পিস, ক্রাইম এগেনস্ট ডেমোক্রেসি, ডেমোক্রেটিক প্রসেস, ক্রাইম এগেনস্ট আপনার কনস্টিটিউশনাল প্রসেস, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এই বিষয়গুলো মাথায় রেখে আমি বলবো, বেগম জিয়া আপনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, এগুলো মাথায় রেখে কিন্তু। প্রফেসর, আপনি একটু বলবেন যে এই যে পুলিশ দিয়ে বা পুলিশ স্টেট করে সমস্যার সমাধান করা সম্ভব হবে কিনা, বা আইন দিয়ে আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় কিনা? মানে শুধুমাত্র আইনের বলে, আইনের শাসন নিশ্চয়ই গণতন্ত্রের জন্য দরকার, কিন্তু একটি আইন করলাম আমি আমার মতো করে, তার মতে সেই আইনের মতো আমাকে চলতে হবে, তা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় কিনা, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে যে অনেকেই মনে করে থাকেন যে দেশে এখন যে অবস্থা চলছে এবং প্রধান দুটো রাজনৈতিক দল যে অবস্থায় দেশকে ঠেলে নিয়ে যাচ্ছে, সেখানে রাজনীতির যে অশুভ শক্তি এবং চরমপন্থা বিকাশের জন্য বাংলাদেশ এটি উর্বর ভূমি হিসেবে তৈরি হচ্ছে। আপনি কি মনে করেন? জিল্লুর, আপনি যে প্রশ্নগুলো উত্থিত করেছেন অন দ্য টেবল, তার যথেষ্ট মেরিট আছে বলে আমি মনে করি। কারণ করণিক দৃষ্টিভঙ্গি থেকে আইনের শাসন দেখলে বিষয়টা আপনার খুব সীমায়িত একটা পরিসরের মধ্যে চলে আসে, এবং আত্মা যদি না থাকে, শুধুমাত্র শরীরটা আপনার সবকিছু হয়ে দাঁড়ায়, যেটি কাম্য নয়। আর একটি গণতান্ত্রিক রাষ্ট্র যদি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়, তাহলে বলতে হবে যে এক অর্থে সেই রাষ্ট্রের মৃত্যু ঘটেছে, শুধুমাত্র শবদেহটা পড়ে আছে। সুতরাং এই যে ব্যাপার, সেটা যথেষ্ট চিন্তার উদ্রেক করে, এবং কোনো অবস্থায় এটা আমাদের কারোর জন্য কাম্য হতে পারে না। আর ওই যে কথাটি গোপাল ভাঁড়ের গল্পে পাওয়া যায়, যে আমরা যেই ডালে বসে আছি সবাই মিলে সেই ডাল কাটছি, এবং এর অনিবার্য পরিণতি কি কেউ কিন্তু ভেবে দেখছেন না। অর্থাৎ সকল পক্ষকে কিন্তু প্রপাত ধরণীতল হতে হবে, এবং সেটি রাষ্ট্রের অস্তিত্ব পর্যন্ত বিপন্ন করতে পারে। ধরুন, বর্তমান রাষ্ট্র কাঠামোয় বিশ্বাসী নয় এমন একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল হিজবুত তাহরির, তারা আমাদের পুরনো ধ্যান ধারণা জঙ্গিবাদের এবং যে কৌশল, সেটা পাল্টে দিয়ে সমাজে উচ্চ বর্গের মানুষকে তারা অভিষ্ট লক্ষ্যগোষ্ঠীতে পরিণত করেছেন, এবং তাদের স্বপ্ন তারা সেনাবাহিনীকে তাদের মতাদর্শে দীক্ষিত করে ক্ষমতা দখল করবেন। এবং সেই লক্ষ্যে মানে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, যদিও অ্যাপারেন্টলি খুব ওয়াইল্ড একটা ড্রিম মনে হবে, কিন্তু তারা কিন্তু বসে নেই। এবং এই যে
রাজায় রাজায় হদ্দ হচ্ছে, তার মাঝে যে স্পেসটা সেটা কিন্তু তারা কাজে লাগানোর চেষ্টা করতে পারেন। ধরুন সহিংস বিভিন্ন তৎপরতা পরিচালনা যদি তারা করেন, শাসক দল ভাববে যে এটা মাঠের বিরোধী দলের কাজ, আর মাঠের বিরোধী দল ভাববে যে এটা শাসক দলের প্রচ্ছন্ন ছত্রছায়ায় ঘটছে। তো এই যে ব্লেম গেম, এইটা আপনার পুরো জনগোষ্ঠীকে কিন্তু জিম্মি করে ফেলছে এবং সবার মধ্যে এক ধরনের ব্যাক অফ দ্য মাইন্ড ওই পটভূমিটা তৈরি হচ্ছে আপনার যে শ্রদ্ধাটার উপর ভিত্তি করে মানুষ আইনের শাসন মেনে চলে তার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলতে পারে। তো ফলে আপনার এই সরকার বদলের বিষয়টি নিয়ে আপনার এই বোঝাপড়া সহিংসভাবে করতে গিয়ে দেখা যায় যে যেই জন্য সরকার সরকার যেই বৃহত্তর বিষয়ের উপাদান, সে রাষ্ট্রের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়তে পারে। মির্জা ইসরাফিল আলম, এটা খুবই ভালো কথা, কারণ রাজনীতি দলগুলো যদি রাজনৈতিক কর্মসূচির নামে যদি সন্ত্রাস এবং সন্ত্রাসীদেরকে যদি সুযোগ করে দেয়, তাদেরকে যদি উৎসাহিত করে, তাহলে দেখেন ওই আইন বিরোধী যে শক্তিগুলো আছে, সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী, দেশি বিদেশি শক্তি আছে, তারা কিন্তু অত্যন্ত উৎসাহিত হবে এবং তার প্রমোটেড হবে। এখানে গণতন্ত্রের কোনো লাভ হবে না এবং যারাই আন্দোলন করে আলটিমেটলি তারাও কিন্তু খুব একটা লাভবান হয় না। আপনি নিকট অতীতে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন জায়গাতে দেখবেন গাদ্দাফির বিরুদ্ধে যারা, কেউ যদি মনে করেন এই সুযোগে দেশে একটা চরমপন্থা তৈরি হবে বা উগ্র জঙ্গিবাদ তৈরি হবে, তখন আমি গোটা বিশ্ববাসীকে দেখাতে পারবো যে এখানে জঙ্গিবাদ আছে এবং তোমরা আমাকে, আমার এখানে একটা সাফল্য আছে, তোমরা আমাকে সমর্থন দাও। তাতে করে কি আপনি মনে করেন যে সেই সমর্থন পেয়ে কতটা পথ হাঁটতে পারবে? আমি শুধু এইটুকু বলবো জিল্লুর ভাই, সরাসরি ভাবে বলি, গোপন করার বা এনে বিনিয়ে বলার কোনো কিছুই দরকার নেই। খুব ভালো কথা। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল ইরাকের যে জনগণ, সেই শক্তি কিন্তু ক্ষমতায় নাই। তারা কিন্তু বিরোধী যারা আন্দোলন করেছিল না, তারা সাদ্দামের বিরুদ্ধে যারা ক্ষমতায় যাওয়ার জন্য, সাদ্দামের পরিণতি তো ভালো হয়নি। আমি সেটা বলছি যে সাদ্দামকে উৎখাত করলো যারা, তারা কিন্তু ক্ষমতায় নাই। আমি সেটা আপনার আফগানিস্তানে যারা হেকমতুল্লাহকে উৎখাত করেছিল, তারা কিন্তু এখন আফগানিস্তানে ক্ষমতাতে নেই। তো এই বিষয়গুলো আমি বেগম জিয়াকে বলবো যে আপনি মনে করছেন যে আওয়ামী লীগ চলে গেলে আপনি ক্ষমতায় আসবেন? ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল, কোন অবস্থাতে সম্ভব না। কারণ আপনার ঘাড়ে, আপনার কপালের মধ্যে জঙ্গিবাদের ছাপ আছে, কিন্তু বেগম জিয়ার ললাটে কিন্তু দুর্নীতির ছাপ আছে। মিস্টার আলম, কিন্তু আপনি হয়তো যথার্থই বলেছেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হলে বিএনপির কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কিন্তু বিএনপি নিশ্চিহ্ন হলে আওয়ামী লীগের কোনো লাভ হবে কিনা, বা কেউ হয়তো মনে করছেন যে বিএনপি নিশ্চিহ্ন হলে, যেটি প্রফেসর কলিমুল্লাহ বলছিলেন যে একটা চরমপন্থা অশুভ শক্তি বা একটি সংগঠনের নাম উচ্চারণ করেছেন, বা এই জাতীয় অনেক সংগঠন মিলে একটা শক্তির উদ্ভব হতে পারে এবং সেক্ষেত্রে হয়তো আওয়ামী লীগ কিছুটা হলেও কিছুদিনের জন্য একটা সাফল্য পেতে পারে, কিন্তু চূড়ান্ত বিচারে কি আওয়ামী লীগ সেখানে কোনো লাভবান হবে কিনা? জিলুর ভাই, এখানে আমাদের সম্পদটা হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্র তার সম্পদ। আমাদের সবার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে সুরক্ষা দেওয়া, রাষ্ট্রকে রক্ষা করা, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া, তাই না? আমি দলটা তো বড় না, রাষ্ট্র না থাকলে, দেশ না থাকলে আপনি কোথায়, আমি কোথায়? আমার নেত্রী শেখ হাসিনা কোথায় আর তার নেত্রী বেগম জিয়া কোথায়? আগে রাষ্ট্রকে রক্ষা করতে হবে তো। কারণ আজকে এই যে অবরোধ হচ্ছে, এটা হচ্ছে আপনি কোথায়, অর্থনীতি কোথায় যাবে, বাণিজ্য কোথায় যাবে, এক্সপোর্ট কোথায় যাবে, এমপ্লয়মেন্ট কোথায় যাবে, আপনার ট্রান্সপোর্টেশন কোথায় যাবে, কর্মসংস্থান কোথায় যাবে? আপনি বলেন, দেশটাই যদি শেষ হয়ে যায় তাহলে কঙ্কালসার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে কি, প্রধানমন্ত্রী হয়ে কি? অ্যাডভোকেট খন্দকার, ক্ষমতায় থাকবে। বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ বডি যেটি বিসিসি, তারা বলছে যে অবরোধে রাজনৈতিক অর্থনৈতিক ক্ষতি হচ্ছে ব্যাপক এবং রাজনৈতিক সমাধান যদি না হয় তাহলে তারা প্রয়োজনে এই ধরনের কর্মসূচির বিরুদ্ধে আইনের আশ্রয় নেবে। তো আপনার কাছে কি মনে হয় যে আইনের আশ্রয় তারা কোনো সুফল পাবে কিনা, বা আপনাদের কোনো বোধোদয় হবে? একটু আমি ইসরাফিল ভাইয়ের বক্তব্যের কথা বলে, এটি কি আপনার লাস্ট রাউন্ড? যাই হোক, বলতে পারছি না, এখন হতেও পারে। এখন ঘটনাটা হলো যে দুর্নীতির ছাপ আমার নেত্রী গায়ে, যেমন উনি বললেন 3 বার চ্যাম্পিয়ন, এর চেয়ে বেশি ছাপ কিন্তু আপনাদের গায়ে। কিন্তু ডিফারেন্সটা হলো, যেহেতু দেশে আইনের শাসন নাই, আপনাদেরগুলি সব নদীতে ভেসে চলে গেছে, দুদক উড্র করে নিয়ে গেছে, আর আমাদের উপরে স্টিম রোলার চলছে। এরকম হচ্ছে এই জন্য যে দেশে যেহেতু কোনো আইনের শাসন নাই। আপনি ইসলামভাবে আমি আপনাকে ধন্যবাদ দেই যে আপনি তবুও একটু স্বীকার করছেন যে
ওই মরিচের গুঁড়ায় পেপার স্প্রে করা হয় নাই, করা হয়েছে টিয়ার গ্যাস। আপনি স্বীকার করলেন, মিডিয়ার সামনে কোটি কোটি লোক শুনলো। আমার প্রশ্ন হলো যে আপনি একটা নেত্রীকে তালাবদ্ধ করে রাখলেন, সে তার সমাবেশে তাকে যেতে দিলেন না, তালাবদ্ধ অবস্থায়। সমাবেশ তো নিষিদ্ধ, যাবে কোথায়? একটা সেখানে আপনি দিলেন এই টিয়ার গ্যাস, তাকে মেরে দিলেন তার বাড়ির ভিতরে, তার অফিসের ভিতরে। আপনার রাস্তায় তাকে মারলেন না, রাস্তায় তাকে আপনি আসতেই দিলেন না। সে যখন অপেক্ষা করতেছিল, যে তিনি কিন্তু বারবার বলছেন যে আমি এখনো আশা করি সরকার আমাকে পারমিশন দিবে আমাকে জনসভা যাওয়ার জন্য, এখানে কিন্তু তার দেশনেত্রী খালেদা জিয়ার মুখের বক্তব্য। সে অবস্থায় তাকে আপনি টিয়ার গ্যাস মেরে দিলেন। এখন এইটা যে পুলিশ এই কাজটা করলো, বা আপনি সরকার, পুলিশ তো করে নাই, পুলিশ দিয়ে করানো হয়েছে, সরকার যে কাজটা করলো এটা কোন? আপনি তো ক্রিমিনাল অফিসার কথাটা বললেন, বিং এ লয়ার, আপনি একজন আইনজীবী হিসাবে আপনার কাছে জানতে চাবো যে এইটা কোন অপরাধের আওতায় পড়ে কিনা, যে একটা লোককে আপনি বাইরে তালাবদ্ধ রেখা তারে টিয়ার গ্যাস মেরে দিবেন, এইটা একটা স্বাধীন দেশের নাগরিক। হ্যাঁ, এটা সবাই দেখছে এটা। তারপর আপনি কেন তাকে টিয়ার গ্যাস মারবেন? তার বাড়ির ভিতরে সে, তার অফিসের ভিতরে সে, আন্ডার হোয়াট অথরিটি আপনি তাকে টিয়ার গ্যাস দিবেন? এটা কোনো না কোনো দিন তো এই জাতির ইতিহাস লেখা হবে, সেদিন দেখবেন যে আপনাদের অবস্থাটা কোথায় দাঁড়ায়। এখন আপনি একটা কথা বলছেন ইসরাইল ভাই, যে বিএনপি একটা গণবিচ্ছিন্ন দল, এবং সভাটা করতে দিলেন না কেন? বিএনপি এই সভায় গোলযোগ করবে। বিএনপি সম্প্রতিকালে 10টা জনসভা করছে, লাস্ট জনসভাটা নারায়ণগঞ্জে আমার সভাপতিত্ব হয়েছে। কোথাও তো কোনো গোলযোগ হয় নাই, কোথাও তো আইন শৃঙ্খলা বিঘ্ন করা হয় নাই, কোথাও তো কোনো এই ব্যবস্থা গ্রহণ করা হয় নাই যে ভাঙচুর করা হয় নাই। আর আপনি যদি বিএনপি, সেখানে তো লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছে, পত্র পত্রিকাগুলি, ভিডিওগুলি বলছে যে উপচে পড়া সমাবেশ, এবং একজন বিদায়ী রাষ্ট্রদূত তার বিদায়ী ভাষণে বলছেন যে নারায়ণগঞ্জের জনসভা প্রমাণ করে যে দেশবাসী আর একটা নির্বাচন চায়, মধ্যবর্তী নির্বাচন চায়। যদি বিএনপি গণবিচ্ছিন্ন দল হয়ে থাকে, তো বিএনপিকে নিয়ে এত ভয় কেন? বিএনপির নেত্রীকে ছেড়ে দেন, লেট হার মুভ ইন হার ওন ওয়ে। সে যদি তার গণতান্ত্রিক শিষ্টাচারের মধ্যে থেকে সে কাজ করতে পারে, সেই সুযোগটা তাকে দেন, তার অফিসটা তালাবদ্ধ না রেখে তাকে কাজ করতে দেন। সেখানে আপনি দেখবেন যে কার সমাবেশ বেশি হয়, কার জনপ্রিয়তাটা কি, সে গণবিচ্ছিন্ন কিনা। আর সবচেয়ে বড় কথা হলো যে আরেকটা কথা বলছেন মিথ্যাচারের কথা। মিথ্যাচার তো মিডিয়ার ফুটেজ, আমি এখনই বলবো, আমি আর কোনোদিন যদি আজকে যদি আপনি এটা প্রমাণ করতে না পারি, আমি রাজনীতি ছেড়ে দেবো এবং আর টক শো করবো না। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি মিডিয়ার ওই সময়ের ফুটেজগুলি আনেন আর মাননীয় মন্ত্রী মহোদয়দের বক্তব্যগুলি আনেন, দুইটা বক্তব্য মিলে দেখেন যে মিথ্যাচারে কে করছে। আপনি রাষ্ট্রীয় চেয়ারে বসে কোনো অদায়িত্বশীল এবং উস্কানিমূলক কথা আপনি বলতে পারেন কিনা? আমি মনে করি আমি বিইং এ সাধারণ নাগরিক হিসাবেও আমি কোনো উস্কানিমূলক কথা বলতে পারি না, যদি আমি একটা সেন্সেবল নাগরিক হই। কিন্তু একজন মন্ত্রী হইয়া রাষ্ট্রীয় চেয়ারে বসে আপনি কিভাবে সেই উস্কানিমূলক কথাটা বলেন? এখন আসেন পূর্ব ইতিহাস না টেনে আমি যদি প্রেজেন্ট কথাটা বলি। ও আরেকটা কথা বলছেন যে জিয়াউর রহমান দখল করছেন। আপনি আসেন যে ঘটনাটা ঘটছে, একটু শর্ট করতে হবে, একটু শর্টের বলি, যে ঘটনাটা ঘটছে সেই ঘটনা কিন্তু বিএনপি তো জন্মই হয় নাই, এবং আওয়ামী লীগের নেতারাই করছে। কইরা তারা কিন্তু 15 আগস্ট কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করছে আওয়ামী লীগের কতিপয় লোক, যারা পরবর্তী সময়ে ক্যাবিনেট ফর্ম করছে এবং ওই রাষ্ট্র পরিচালনা করছে। আমি সেই কথায় যাচ্ছি না, আমি প্রেজেন্ট কথায় আসতেছি যে 7ই নভেম্বর তো তখন জনগণ, সিপাহী জনতা, আপনি এখন ফুটেজ বার করেন দেখবেন যে স্বতঃস্ফূর্ততা ছিল। সেটার পরও আমি লেটেস্ট যে কথাটা আসতেছে, আমি ইসরাফিল ভাই আপনার সাথে একটা কথা একমত যে আমরা যাই করি আমাদের বাংলাদেশকে একটা বসবাসযোগ্য, একটা আবাসযোগ্য ভূমিকে রেখে যেতে হবে আমাদের সাথে, আমাদের ভবিষ্যৎ বংশধরের সাথে। সেখানে এই সংবিধানকে কেন আমরা ব্রেক করতে গেলেন? যেখানে একটা আওয়ামী লীগ, বিএনপি এবং সকল দল মিলে
এবং এই যে আসন লোক ইনু, রাশিদ খান মেনন সবাই একটা আন্দোলন। ধন্যবাদ মিস্টার খন্দকার। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমাদের নির্বাচন হবে, মিস্টার সেটা কেন মিস্টার আলম যদি সময় পান ভবিষ্যতে তাহলে তিনি অ্যান্সার করবেন। ডক্টর কলিমুল্লাহ, এখন ধরুন আমরা যেই ধারায় আলোচনাটা অগ্রসর করে নিয়ে যাচ্ছি এটি একটা ওই ডেড এন্ডের মতো, এবং এটা কিন্তু জাতিকে কোনো রকমের স্বস্তি প্রদান করার মতো সুযোগ করে দেবে না। আমাদের ইমিডিয়েট কনসার্ন যেটা, সেটা হচ্ছে আমরা নির্ভয়ে নিরুদ্বেগ চিত্তে যাতায়াতের যে অধিকারটা আছে, আমাদের সাংবিধানিক অধিকার রাষ্ট্রের যে কোনো জায়গায় অভ্যন্তরে, সেটা আমরা কার্যকর দেখতে চাই। এবং এটি কোনো অবস্থায় সমর্থনযোগ্য না যেই ধরনের জাস্টিফিকেশনই আমরা হাজির করি না কেন, অন্যের উপর হামলে পড়া, অতর্কিতে অগ্নিসংযোগ করা, কিংবা টার্গেটেডভাবে আপনার খুন খারাপি করবার চেষ্টা করা, এটি কোনো অবস্থায় একজন নাগরিক হিসেবে বরদাস্ত করার মতো বিষয় নয়। এবং এটি আমার স্বাধীনতার যে চেতনা তার বিরোধী, এবং আমার অস্তিত্বের মর্মমূলে এটি আঘাত হানছে। সুতরাং রাষ্ট্রকে রক্ষা করতে হলে যে কোনো মূল্যে এ ধরনের প্রবণতার ত্রুটি চেপে ধরতে হবে। কোনো অবস্থায় কোনো রকমের রাজনৈতিক যুক্তিতে এটাকে জাস্টিফাই করা যাবে না। জি, আমরা একেবারে শেষের দিকে প্রত্যেকের জন্য 1 মিনিট করে সময়। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আমি চাই যে আমাদের দেশে একটা নরমাল পরিস্থিতিতে রাজনীতিটা করুক সবাই, সরকারি দলও করুক, বিরোধী দল করুক, এবং বিরোধী দলকে রাজনীতি করার শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে সভা সমাবেশ করার অবস্থানটা নিশ্চিত করবে সরকারকে। সরকার যদি আজকে বিরোধী দলকে তাদের যেটুক পাওনা, আইন এবং সংবিধান যেটুক তাদেরকে স্বীকৃতি দিয়েছে, যেটা তাদেরকে প্রোটেকশন দিয়েছে, সেই প্রোটেক্টেড অবস্থার মধ্যে যদি আপনি এই রাজনীতিটা করতে দেন, সে রাজনীতি করতে দিলে সে নর্মাল ওয়েতে রাজনীতি করবে এবং নর্মাল পরিস্থিতির সৃষ্টি হবে, সেখানে তো আর বিঘ্ন হওয়ার কথা না। আপনি নর্মাল অবস্থায় যদি একটা চলতে না দেন, একটা অবস্থানকে যদি চলতে দেন, এটা তো একটা স্রোতধারা, এটা রাজনীতিটা একটা গতি, এই গতিটাকে যদি আপনি বাধাগ্রস্ত করেন, সেখানে তো অ্যাবনর্মাল সিচুয়েশন অটোমেটিক সৃষ্টি হয়ে যায়। এখানে প্রথম টেম্পোরারি সলিউশন হলো যে আপনি গণতান্ত্রিক পরিবেশে আপনি বিরোধী দলকে রাজনীতি করার সুযোগ দেবেন, তার কথা বলার সুযোগ দেবেন, তার সভা সমাবেশ করার সুযোগ দেবেন, তার মত প্রকাশের সুযোগ দেবেন। আর পার্মানেন্ট সলিউশন হলো একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচিত সরকার দ্বারা দেশটা পরিচালিত হবে। আপনি একটা কথা প্রথমেই বলছেন, প্রকৃত নির্বাচন, যেখানে 154 জন বিনা ভোটে নির্বাচিত হয়, আবার ভোটার ছাড়া যেখানে নির্বাচন হয়ে যায়, প্রার্থী ছাড়া যেখানে নির্বাচন হয়ে যায়, সেটা তো সংবিধানের 65 অনুচ্ছেদ অনুযায়ী সেটা কিন্তু প্রকৃত নির্বাচন না। প্রকৃত নির্বাচিত সরকার আমরা চাই, এটি হলো পার্মানেন্ট সলিউশন। আমি একটাই কথা বলবো যে আইনের শাসন, সাংবিধানিক শাসন এবং ক্ষমতার শান্তিপূর্ণ হাতবদল নিশ্চিত করার জন্য যা যা দরকার, এটা অবশ্যই সকল রাজনৈতিক দলকে করতে হবে এবং সরকারকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। আর আমার রাজনৈতিক বিশ্বাস, দর্শন, নীতি, আদর্শকে আমি অন্যের উপর জোর করে চাপাতে পারি না। 16 কোটি মানুষকে জিম্মি করে নিজের রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার জন্য যে অপচেষ্টা, এই অপচেষ্টার থেকে বিএনপিকে সরে আসতে হবে। জনগণের কাছে যান বা জনমত গঠন করেন এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি হন। ক্ষমতা তো মূল কথা নয়, মূল কথা হচ্ছে জনগণের আস্থা অর্জন করে, ভালোবাসা অর্জন করে ক্ষমতায় গিয়ে মানুষের সেবা করা। অতএব আমি মনে করি ক্ষমতার লোভ এবং জিদ থেকে বেগম জিয়ার সরে এসে অবশ্যই আইনের প্রতি, গণতন্ত্রের প্রতি, সাধারণ মানুষের স্বার্থের প্রতি, জনগণের সার্বভৌমত্বের প্রতি তাকে শ্রদ্ধাশীল হওয়া উচিত। সেই সুযোগটা আপনি আমাকে দেন, সভা সমিতি করার সুযোগটা দেন, আপনি সেটা দেন না। গণতন্ত্র বলতে আমরা একেবারে ন্যূনতমভাবে যেটা বুঝি সেটা হচ্ছে প্লুরাল স্পেস। এটা যে কোনো মূল্যে সেফগার্ড করতে হবে, এবং এই জন্যে শাসক দল, আনুষ্ঠানিকভাবে সংসদে যারা আছেন বিরোধী দল এবং মাঠের বিরোধী দল, সকল পক্ষকে একযোগে কাজ করতে হবে। আমি একটি শেষ প্রশ্ন আপনাদের তিনজনের কাছেই করতে চাই এবং খুব সংক্ষেপে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সেটি হচ্ছে যে ধরা যাক যে কোনো রকমের রাজনৈতিক সমঝোতায় প্রধান দুটো রাজনৈতিক দল উপনীত হতে পারল না, বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ কি? অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎটা আমরা এখন যারা রাজনীতি করতেছি, এবং সেই সঙ্গে অর্থনৈতিক ভবিষ্যৎ, কারণ একটা আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ এবং অর্থনৈতিক ভবিষ্যৎ, আমরা যারা এখন রাজনীতি আছি, যারা সরকারে আছে,
তাদেরকে নির্ধারণ করতে হবে ভবিষ্যৎ বংশধরের কাছে। আমি বলেছি যে ধরে নিচ্ছি আমরা কোনো সমঝোতা হবে না, যদি না হয় কি হবে? এটা এখানে শুধু বিরোধী দলের অস্তিত্বের প্রশ্ন না, এই সমঝোতার জন্য সরকারেরও অস্তিত্বের প্রশ্ন এখানে জড়িত। আপনি মনে করছেন যে সমঝোতা না হলে বিরোধী পক্ষ এবং সরকারি পক্ষ দুপক্ষেরই অস্তিত্ব বিপন্ন হবে ব্যাপার। তবে বিগত ইতিহাস সাক্ষী দেয় যে গণতান্ত্রিক আন্দোলন কোনটাই বিফল হয়নি। আজকে মানুষের না আন্দোলন তো আমি আন্দোলন সফল হবে কি ব্যর্থ হবে সেটি বলি না, বলছি সমঝোতা না হলে কি হবে। সমঝোতা প্রয়োজন, এবং আমি মনে করি রাষ্ট্রপতি যেখানে আছেন তিনি তো সবাইকে সমঝোতা অবশ্যই হবে না হবে, আমি হবে না বলছি, আমি বলছি যদি না হয় কি হবে। যদি কোনো সমঝোতা না হয় তাহলে আমি নিশ্চিত বলতে পারি যে বিএনপি যে আন্দোলন পরিচালনা করছে, আন্দোলনের ভিতর দিয়ে তারা আত্মঘাতী রাজনীতি, এটা তারা নিজেরা কিন্তু ক্ষয়িষ্ণুতার দিকে চলে যাবে। তারাই ক্ষয়িষ্ণু হবে, আপনাদের কিছুই হবে না, আওয়ামী লীগের কিছু হবে না, সরকারের কিছু হবে না, কারণ রাজনৈতিক দল হিসেবে তাদের শক্তির সীমাবদ্ধতা আছে, রাষ্ট্রীয় শক্তি কিন্তু অসীম না, বোঝা গেছে। সেটা মাথায় রাখতে হবে। আমরা যদি মানব দেহের সঙ্গে তুলনা করি তাহলে বিষয়টা এইরকম বোঝার সুবিধার্থে বলছি। কন্টিনিউয়াস ব্লিডিং শরীরকে রক্তশূন্য করে দেয় এবং শরীর চলত শক্তিহীন হয়ে পড়ে, এবং এই রকমের অবস্থাটি যদি চলতে থাকে তাহলে পুরো রাষ্ট্র হুমকির সম্মুখীন হবে এবং আমরা কেউই কিন্তু এর থেকে বাঁচতে পারবো না। দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে প্রতিদিন রাত 1টা এবং সকাল 9:45 তৃতীয় মাত্রা দেখবেন। দেখে আপনাদের নানা ধরনের মতামত, পরামর্শ, জিজ্ঞাসা আমাদের লিখে জানাতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে। ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে শীর্ষে পেজ রয়েছে, শীর্ষে পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবেন আমন্ত্রণ। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং মিস্টার মোহাম্মদ ইসরাফিল আলম, অসংখ্য ধন্যবাদ আপনার তিনজনকে। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি আমার তিন অতিথির কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, খুব ছোট্ট প্রশ্ন, উত্তরও তারা ছোট্ট করে দিয়েছেন যে আমরা সবাই এটি সমঝোতা আশা করি রাজনৈতিক দলগুলোর মধ্যে, যেভাবে দেশ চলছে এভাবে আসলে দেশ চলতে পারে না, রাজনীতি চলতে পারে না, রাজনীতি ঠিকভাবে না চললে অর্থনীতিও আসলে শেষ পর্যন্ত চলতে পারে না। হয়তো বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনীতির চাইতে বেশ খানিকটা এগিয়ে, কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা যদি নিশ্চিত না করা যায় তাহলে অর্থনীতির এগিয়ে যাওয়াটাও সাস্টেইন করবে কিনা, এগিয়ে যাওয়ার গতি সেটি ধরে রাখা যাবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সংশয় রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে, রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যেমন আছে, অর্থনীতিবিদদের মধ্যেও তেমনি আছে। এবং প্রশ্নটা ছিল এই যে যদি কোনো সমঝোতা না হয় তাহলে কি হতে পারে। বিএনপির এখানে যিনি নেতা আছেন তিনি বলছেন যে কোনো গণতান্ত্রিক আন্দোলনই ব্যর্থ হয় না, তার মানে হচ্ছে আমরা যতই সহিংসতার কথা বলি না কেন, তিনি মনে করেন, তার দল মনে করে তারা এটি গণতান্ত্রিক আন্দোলন করছেন এবং সেটি সফল হবে কিভাবে? সফল হবে যারা ক্ষমতায় আছেন তাদের পতনের মধ্য দিয়ে এবং ভবিষ্যৎটা তাদের। যিনি এখানে সরকারি দলের প্রতিনিধিত্ব করছেন সংসদ সদস্য, তিনি বলছেন যে যদি সমঝোতা না হয় তাহলে বিএনপি এটি আত্মঘাতী কাজ করছে তিনি মনে করেন, এবং তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। বোঝাই যাচ্ছে প্রত্যেকের অবস্থান নিজ নিজ জায়গায় রেখেছেন এবং তারা মনে করেন যে বিজয় তাদেরই সুনিশ্চিত। কিন্তু আসলে কার বিজয় হবে? উত্তর দিয়েছেন ডক্টর কলিমুল্লাহ। তিনি মনে করেন যে আসলে যদি সমঝোতা না হয় তাহলে রাষ্ট্র বিপন্ন হবে এবং এই রাষ্ট্রের যারা নাগরিক তাদের অস্তিত্ব, তাদের জীবন বিপন্ন হবে এবং শেষ পর্যন্ত যারা দুদিক থেকেই বলছেন যে তাদের কিছু হবে না, তাদের অস্তিত্ব বিপন্ন হবে। এবং যা কিছু হচ্ছে, যা কিছু আমরা বলছি, যা কিছু দেখছি, যা কিছু করছি তা আসলে গণতন্ত্র নয়। এবং গণতন্ত্র নয় এই কারণে যে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর, প্রধান নয়, ছোটখাটো রাজনৈতিক দলগুলোর মধ্যে পুরো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেই গণতান্ত্রিক কোনো মানসিকতা নেই। নেতা নেত্রীদের মধ্যে গণতান্ত্রিক যে মন মানসিকতা থাকা দরকার, যে ধরনের দৃষ্টিভঙ্গি তাদের থাকা দরকার, আচরণভঙ্গি থাকা দরকার, সেটি যথেষ্ট পরিমাণে অনুপস্থিত। এবং সেটি যদি আমরা ফিরিয়ে আনতে না পারি, একটা সময় আমাদের রাজনৈতিক নেতা নেত্রীদের মধ্যে সেটি ছিল, তাহলে যা হবে, যেটি আমার মোটামুটি এই প্রধান দুটো রাজনৈতিক দলের দুই অতিথির মাঝখানে বসে যিনি বলেছেন তার কথাই হয়তো সত্য হতে পারে, যেটি আমরা কেউই চাই না। এবং সেটি প্রতিরোধ করা, সে অবস্থায় যেন বাংলাদেশ না যায়, তার জন্য প্রতিটি নাগরিকের সচেতন হওয়া দরকার এবং জোটবদ্ধ হওয়া দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।